ফিরে এলাম বিরতির পর। যে প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করছি যে করোনা সামলাতে বাংলা কতটা প্রস্তুত, এই আলোচনার মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। ডাক্তারবাবুর কাছে যাব, তবে তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় আমাদের রাজ্যের করোনার পরিস্থিতিটা কি ঠিক কি। রাজ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 8,419 জন, মৃত্যু হয়েছে 28 জনের। কলকাতাতে কোভিড পরিস্থিতি অত্যন্ত খারাপ। কলকাতাতেও আক্রান্ত হয়েছেন 2,117 জন, মৃত্যু হয়েছে 5 জনের। রাজ্যে 8,419 জন, মৃত্যু 28 জনের। কলকাতাতে আক্রান্ত 2,197 জন, মৃত্যু 5 জনের। এই হলো রাজ্য এবং কলকাতার গত 24 ঘন্টার পরিস্থিতি। এই পরিস্থিতিকে সামনে রেখে আজ আপনাদের জানিয়ে রাখি যে আজকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে স্বাস্থ্য আধিকারিকদের একটি বৈঠক হয়। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে স্বাস্থ্য আধিকারিকদের একটি বৈঠক হয়। সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে আপনাদের একটু জানিয়ে রাখি। বৈঠকে যেটা বলা হয়েছে যে রাজ্যে সেফ হোম নির্মাণ হবে। মোট 2000 শয্যা বিশিষ্ট সেফ হোম তৈরির পরিকল্পনা। কিশোর ভারতী স্টেডিয়ামে 500 বেড, 2000 শয্যা বিশিষ্ট যে সেফ হোম হবে তার মধ্যে কিশোর ভারতীতে 500, উত্তীর্ণতে 500 বেড। কিশোর ভারতী এবং উত্তীর্ণর পর গীতাঞ্জলি স্টেডিয়ামে হবে 200 বেড। রাজ্যে যে সেফ হোম হবে সেই সেফ হোমগুলির কথা জানানো হচ্ছে। আনন্দপুরে হবে 700 বেড। সব মিলিয়ে প্রায় 2000 সেফ হোমের পরিকল্পনা করা হয়েছে। রাজারহাটেও হবে সেফ হোম, রাজারহাটেও হবে সেফ হোম, এমনটা জানানো হয়েছে আজকে আলোচনায়। 10টি অ্যাম্বুলেন্স থাকবে সেফ হোমের বাইরে। সেফ হোমের বাইরে 10টি অ্যাম্বুলেন্স থাকবে। মোট 2000 শয্যা বিশিষ্ট সেফ হোম তৈরির পরিকল্পনা হয়েছে, যার মধ্যে কিশোর ভারতীতে হবে 500 বেড, উত্তীর্ণিত হবে 500 বেড, গীতাঞ্জলি স্টেডিয়ামে হবে 200 বেড এবং যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম আনন্দপুরে হবে 700 বেড। পাশাপাশি রাজারহাটেও কিন্তু সেফ হোমের কথা বলা হয়েছে। রাজারহাটেও হবে সেফ হোম। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে এই আলোচনাগুলি আজকে হয় স্বাস্থ্য আধিকারিকদের। 10টি অ্যাম্বুলেন্স থাকবে সেফ হোমের বাইরে। চলে আসছি চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কাছে। অরিন্দম বাবু, যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে করোনাকে সামাল দিতে কতটা প্রস্তুত রাজ্য, যেখানে আমরা দেখলাম যে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আজকে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন, যেখানে 2000 নতুন শয্যা বিশিষ্ট সেফ হোম তৈরির পরিকল্পনা হয়েছে। আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, সেফ হোম যথেষ্ট সাহায্য করবে, এটা অস্বীকার করার নেই। কিন্তু কিছু ক্ষেত্রে সেফ হোমে যখন কোনো রোগী জটিল হয়ে যায়, তাকে ঠিক মতো হাসপাতালে পৌঁছানোটাও দরকার হয়ে পড়ে। সেফ হোম বিষয়টা ভালো, অস্বীকার করার নেই। সেফ হোম বাড়ছে, সেটা বাড়ো, কিন্তু এটাও ঠিক কথা, সেফ হোম কোথায় কোথায় করবে আমি জানি না। যে কিছু নাম আপনি বললেন, সেখানে কিন্তু নির্বাচন কমিশনেরও কিছু কাজ চলে হচ্ছে। তো সেইখানে সেখানে কত তাড়াতাড়ি কত দ্রুত সম্ভব আমি জানি না, কিন্তু দ্রুত করতে হবে। যা করতে হবে 4-5 দিন 6 দিনের মধ্যে সব করতে হবে। যে সংখ্যা যে হারে বাড়ছে, সেটা কিন্তু একটু চিন্তার বিষয় আছে। তো মিটিং করেছেন আজকে, কাল সকাল থেকে যদি কাজ করতে পারেন তাহলে হয়তো খুব দ্রুত কাজটা শেষ হবে, সম্পন্ন। কিন্তু মানে সাম্প্রতিক যে কিছু কিছু জায়গায় উদাহরণ সরকারি কাজে, সেখানে তো গাফিলতি আমরা দেখি, বিলম্ব হয় দেখি। সেই বিলম্বটা, সেই জায়গাটা কাটিয়ে উঠে কাজটা করতে হবে ঊর্ধ্বশ্বাসে। তা না হলে কিন্তু এই সমস্যাটা মেটানো কিছুটা কঠিন হবে, মোকাবিলা করাটা খুব অসুবিধা। সেই সেফ হোম হোক, কিন্তু সেফ হোমে নির্দিষ্ট সংখ্যায় ডাক্তার রাখতে হবে, নির্দিষ্ট সংখ্যায় নার্সদের রাখতে হবে। সেই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর যাতে মানুষ অসুবিধায় না হয়। এবং আমি কলকাতা কেন্দ্রিক তো পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গটা অনেক গ্রাম আছে। এই নির্বাচনের ক্ষেত্রে গ্রামেরও মানুষ কিন্তু আক্রান্ত হয়নি, এটা কিন্তু হরফ করে বলা যাবে না, কারণ যেভাবে মিলিত হয়েছে মানুষ বিভিন্ন ভাবে।
তার সাথে তাদের পরীক্ষার পরিসরটা বাড়িয়েছে কিনা সেটাও দেখা দরকার। হুম হুম গ্রামের একদম। মানুষ আক্রান্ত হলে কিন্তু এটা সমূহ বিপদ, যেটা গত বছর কম সংখ্যায় হয়েছিল, হয়তো পরীক্ষা ঠিকমতো হয়, সেটাও একটা বিষয়। কিন্তু একটা কথা সব সরকারের কাছে অনুরোধ, হুম যা ঘটনাটা ঘটছে সেটা আপনারা বিবরণ দিন, তাতে মানুষ বুঝবে। ঘটনা উজ্জ রেখে, চেপে রেখে কিন্তু মানুষকে অর্ধেক জিনিসটা জানালে কিন্তু লাভ হবে না। হুম যদি সত্যি এত মৃত্যু হয় মানুষ জানুক, মানুষ তাহলে ভয় পাবে। আমি বলি একটা কথা, সেলফ লকডাউন, হুম নিজেই নিজের লকডাউনটা করো, একদম। অযথা বাইরে যেও না। হুম এই জায়গায় করলে তাহলে মানুষ বুঝতে পারবে নিজের জায়গাটা। হুম কারণ লকডাউনের মধ্যেও যাতে ভিড় হয়েছে, আগের বার খেলাধুলো হয়েছে, সেটাও তো হয়েছে, আমরা দেখেছি, কেউ মানেনি। হুম তো সেই ক্ষেত্রে সরকারের দায়িত্ব হচ্ছে প্রশাসনকেও কড়া বার্তা দেওয়া, যে প্রশাসন যেন বৈষম্যমূলক আচরণ না করে, হুম যাতে আইনটা ঠিক মতো প্রণয়ন হয়, হুম আইনটা বাস্তবায়িত হয় এবং মানুষের ক্ষেত্রে সেটা লাভবান হয়, হুম। সেই আইন মোতাবেক কাজ হয়। ডাক্তারবাবু, আজকে যেটা বলা হচ্ছে, যেমন বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তারা এখন প্রচারের জন্য ভার্চুয়াল সভার উপর বেশি জোর দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এমন বলেছেন যে তিনি আর কলকাতার মধ্যে প্রচার করবেন না, যদি যেগুলো ছোটখাটো প্রচার, বড় জোর 30। আমরা আগে করা হয়নি, এটা হয়নি, না, সব জায়গাতে একদমই তাই। অশান্তি হয়েছে। হুম তো সেই ক্ষেত্রে আমরা আগে থেকে সিদ্ধান্তটা নেওয়া উচিত। হুম এখানে রাজনীতিটা বেশি এসে যায়, আসল স্বাস্থ্য নিয়ে হুম মানুষের কোন সরকারি কোন দলই ভাবে না। হুম ভোট যন্ত্র হিসেবে আমরা হুম গণ্য, মানে আমরা আমাদের গণ্য করা হয়, মানুষকে গণ্য করা হয়, জনসাধারণ। হুম স্বাস্থ্যের কথা ভাবলে আলোচনাটা অন্য রকম হয়ে যেত, হুম একটা অন্য ভারতবর্ষ পেতাম। হুম হুম। যে বিষয়টা আমরা বারংবার করে আলোচনা করছি ডাক্তারবাবু, যে আজকেও যে খবরটা হয়েছে, যে অক্সিজেনের সাপ্লাই কিন্তু প্রায় অমিল বলতে গেলে, যে চিকিৎসা ক্ষেত্রে হাসপাতালগুলিতে কিন্তু অক্সিজেন সেই পরিমাণে নেই, যে কারণের জন্য শিল্প ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের যোগানটা কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে অক্সিজেনের সাপ্লাই কম হচ্ছে, আগেবার 2020-তেও আমরা যেমন দেখেছিলাম, সেখানের মধ্যেও কিন্তু এরকম অনেক সমস্যা তৈরি হয়েছিল। 2021-এও সেই একই সমস্যা। মানে আমরা কি তাহলে ভুল থেকে শিক্ষা নিলাম না? আমরা নিই, স্পষ্ট কথা নিই, কোনো রাজনৈতিক দলই নেই। আচ্ছা। কারণ রাজনৈতিক দল হচ্ছে লোভ আর লাভকে তারা সামনে রেখেছে। হুম মানুষের যে ক্ষতি হতে পারে, আজকে মানুষের দ্বারাই তো গণতন্ত্র গঠিত হয়। হুম আজকে রাজনৈতিক দলের প্রতিনিধি আমরা পাঠাই, সেটা হুম আমাদের ভোটাধিকার প্রয়োগ করে। হুম মানে একটা অত্যন্ত মানে শুভ, মানে একটা প্রক্রিয়া, যেখানে এই ভোটদান করে মানুষকে, গণতন্ত্রটাকে আমরা শক্তিশালী করি। হুম সেখানে রাজনৈতিক ব্যক্তিদের কাছে হুম মানুষের, সাধারণ মানুষের যে আজকে ক্ষতি, এই ক্ষতি হতে পারে, মানুষের কষ্ট হতে পারে, হুম সেই জায়গাটা কেউ ভাবে না, হুম ভাবেনি। হুম তো সেই জায়গার জন্যই আমাদের খেসারত দিতে হচ্ছে। হুম আর আরেকটু উত্তরণ দরকার, শিক্ষাগত মানে, স্বাস্থ্যের বিষয় যাতে মানুষ একটু জ্ঞান লাভ করে, হুম সেই দায়িত্বটা কিন্তু নিতে হবে। কারণ নেতা কথাটা হচ্ছে যে নেতৃত্ব দেয়, যে নীতিকে এগিয়ে নিয়ে চলে, হুম আর মানুষের ভেতরকার আকাঙ্ক্ষা, ইচ্ছা, সেটাই তো নীতি হয়। একদম। অনেক মানুষের যোগফলটা নীতি হয়। হুম যে নীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে সে নেতা হয়। আমরা নেতা ভাষাটাকে খুব সহজ করে ফেলেছি, হুম সরলীকরণ করে ফেলেছি। হুম।
ডাক্তারবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি যে করোনাকে সামাল দিতে কতটা প্রস্তুত রাজ্য, আজকে কালিয়াগঞ্জে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে কোভিডকে সামনে রেখে তিনি কি কি জানিয়েছেন আসুন একবার শুনে নেওয়া যাক। অত চিন্তা করার কোনো কারণ নেই। আমরা সব রকম বন্দোবস্ত রাখছি এবং অসুস্থ হলে চিকিৎসার যাতে কোনো গাফিলতি না হয় তার জন্য আমরা চেষ্টা করছি। ইলেকশন চলাকালীন কোভিড রোগ এসছে, ফলে ইলেকশন কমিশন অনেকগুলো জায়গা আমাদের বুক করে নিয়েছে। যে জায়গাগুলো আমাদের কোভিডের পেশেন্টরা থাকতো, আমাদের সেফ হাউস থাকতো। তাই আমরা ঠিক করেছি আজকে থেকে, এমনকি আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের, আমরা সল্টলেক স্টেডিয়ামে, আমরা জেলায় জেলায় যে স্টেডিয়ামের ঘরগুলো আছে সেগুলো দরকার হলে আমরা নিয়ে নেব। কারণ যেহেতু ইলেকশন কমিশন অনেকগুলো জায়গা নিয়ে নিয়েছে, কাজে সেফ হাউস করতে গেলে আমাকে এই জায়গাগুলো রাখতে হবে। আমরা 20% বেড আগের বছর থেকেও বাড়াচ্ছি এবং আমরা চেষ্টা করছি কাউন্সিলিং করে কোভিড ওয়ারিয়ার যারা হয়েছে আছেন তারা যদি যোগদান করেন কাজে, তাদের যোগদান করিয়ে আমরা তাদের দিয়ে আমরা করোনা পেশেন্টকে ট্রিটমেন্টও করাচ্ছি। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমরা গভর্নমেন্ট হসপিটালে, প্রাইভেট হসপিটালে আমরা সরকার থেকে নিয়ে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা আপনাদের করে দেবো। অত চিন্তা করার কোনো কারণ নেই। মা ভাই বোনেরা কতগুলো জিনিস অ্যাপ্লাই করবেন, এটা আমি আমার থেকে বলছি, ডাক্তারদের কত না ঘরোয়া থিওরি। অনেক সময় দেখবেন আমরা বাচ্চাদের একটু শরীর খারাপ হলে আমরা আদা, দারুচিনি, লবঙ্গ দিয়ে, তাল মিছিরি দিয়ে জল ফুটিয়ে খাই, যেটাকে কাড়া বলে। ওই কাড়াটা যদি একটু করে বাড়িতে তৈরি করে খান তাহলে কিন্তু গলাতে আপনার ইনফেকশন হবে না। আপনি যদি মাস্কটা নিজের মতো করে রাখেন আপনার ইনফেকশন হবে না। আর মাঝে মাঝে একটু হাতটা ধোবেন, বাইরে থেকে গেলেই হাত ধোবেন। আর চেষ্টা করবেন যে একটু দূরে দূরে থাকা। ভোটের সময় ভোট দেবেন, মাস্ক পরে যাবেন, নাহলে কিন্তু ভোটের সময় অ্যালাউ করবে না। এবং ওরা ভোট দিতে গেলে একটা করে হাতে গ্লাভস দেবে, যাতে আপনার হাতের সাথে আর কারো হাতের মিল না হয়। আর একটা মাথায় রাখবেন, আপনারা ভোটটা অবশ্যই দেবেন হবে। এখন আপনাদের কাছে বেশি দীর্ঘায়িত আমি বক্তৃতা দেব না, তার কারণ চারিদিকে যেহেতু কোভিড হচ্ছে এবং অলরেডি দিল্লিতে লকডাউন ডিক্লেয়ার হয়েছে, এখানে আপনাদের ভয় পাওয়ার অত কারণ নেই। দিল্লিটা সিরিয়াস হয়েছে, লখনৌ সিরিয়াস হয়েছে, গুজরাট সিরিয়াস হয়েছে। আর বহিরাগত গুন্ডাদের নিয়ে এসছে প্রধানমন্ত্রী আর অমিত শাহ, তার জন্য বেঙ্গলে কিছুটা ওরা ছড়িয়েছে এবং ওরা বাইরের লোক নিয়ে এসে ছড়াচ্ছে। তারা সব হোটেল বুক করে আছে, সব গেস্ট হাউস বুক করে আছে, সব বাড়ি বুক করে আছে, সব বিয়ে বাড়ি বুক করে আছে। ফলে এরা আমাদের এখানে কোভিড ছড়িয়ে দিয়ে পালাচ্ছে। 5 মাস কোভিড ছিল না। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম আমাকে ইঞ্জেকশনটা ব্যবস্থা করে দিন, আমি টাকা দিয়ে বিনা পয়সায় সব পাবলিককে ইঞ্জেকশন দিয়ে দেবো যাতে কারো আর করোনা না হয়। কিন্তু দেখলাম প্রধানমন্ত্রী দিলেন না। আমরা যে কিনবো তার কোনো বন্দোবস্ত করলেন না। আমরা কিনতে হলে ওনাদের কাছ থেকে কিনতে হবে, কারণ ওনারা কোম্পানি ঠিক করে দেবে। পেছনে কি খেলা আছে আমি জানি না, ছুপা রুস্তমের খেলা আছে কিনা। দরজা কে পিছা মে क्या है, দরজা কে পিছা মে লজ্জা है, লজ্জা है और লজ্জা है। নিজেও দেবে না, আমাকেও দিতে দেবে না, এমন অবস্থা। আজকে চারিপাশে লখনৌয়ে বিজেপির রাজ্যে মনে রাখবেন করোনা নিয়ে পাঁচিল তুলে দিয়েছে, কত ডেড বডি পোড়ানো। আমরা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন রকম নির্দেশ দিলেন। আমরা যে আলোচনার মধ্যে ছিলাম ডাক্তারবাবু অরিন্দম বিশ্বাসের সঙ্গে। ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। যে আলোচনাটা আমরা করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বলছেন যে প্রধানমন্ত্রীর কাছে তিনি বহুদিন আগে থেকে বহু টিকার যে দাবিগুলো করে আসছেন সেগুলো নাকি কেন্দ্র থেকে মেটানো হয়নি। তিনি কালিয়াগঞ্জের সভা থেকে এমনটাও বললেন যে মানুষকে কারা নিতে হবে বা মানুষকে কি কি বিধিনিষেধ পালন করতে হবে সেগুলো বললেন। আপনার রাজ্য আর কেন্দ্রের মধ্যে কতটা কি সমন্বয় রয়েছে না রয়েছে সেটা তাদের ব্যাপার। একজন স্বাধীন ভারতের নাগরিক হিসাবে এবং একজন চিকিৎসক হিসাবে আপনাকে যদি বলা হয় আপনার কি মতামত যে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এই কোভিডকে সামনে রেখে এই মুহূর্তে রাজ্যের তরফ থেকে? দেখুন, একটা হচ্ছে প্রশাসনকে কড়া হতে হবে, মাস্ক পরিহিত হয়ে মানুষকে বেরোতে হবে, জনসমাগম চলবে না। আমি বলছি, যখন আপনার সাথে আমি কথা বলছি আমার দাবি বহুদিন ধরে, আবার দাবি করছি আজ থেকে বন্ধ করে দাও। আমাদের আলোচনাটার পর থেকে নির্বাচন কমিশন বলে দিক সব সভা বন্ধ।
মিটিং মিছিল সব বন্ধ। হুম। যা করো ভার্চুয়ালে করো, বাড়ি থেকে করো, যা খুশি বলো, কোনো অসুবিধা নেই। সেটা প্রধানমন্ত্রী হয়েছে। দিল্লি থেকে বলবেন, হুম, অমিত শাহ দিল্লি থেকে বলবেন, হুম। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে বলবেন। একদমই। কিন্তু এই সাহসটা দেখাতে হবে, হুম। নির্বাচন কমিশনকে সাহসটা দেখাতে হবে। না, আজকে বিজেপি তরফ থেকে আমার ঘোষণা করা হয়েছে সেটা, যে ভার্চুয়াল সভা হবে। এটা দেখুন, বিজেপি এতদিন করছে, কিন্তু বিজেপির স্বপন দাশগুপ্ত যদি আজকে এই কথাটা বলতেন হুম, যে আমরা এক দফায় নির্বাচন করব, হুম, সেখানে তো মতের ঐক্য হয়নি, হুম, মত একদম। ভিন্ন ছিল। হুম। সেই কারণেই আজকে কিন্তু নির্বাচন কমিশনও ওই সিদ্ধান্ততে ওই থেকে গেল, হুম। ছড়িয়ে গেল, সরে এলো। হুম, তো আমার বক্তব্য হচ্ছে, আজকে কিন্তু সমন্বয়টা এখান থেকে অভাব দেখা যাচ্ছে। হুম, মানুষের জন্য যদি ভাবতে হয়, হুম, দিল্লি থেকে এসে প্রচার করতে লাগে না, হুম, এখানেই বলা আমরা এই করব, এইভাবে সোনার বাংলা করব। হুম, হুম, কিন্তু আজকে যদি ভ্যাকসিন না পাঠায়, হুম, সেটা কিন্তু অন্যায়। হুম, কিন্তু আবার আমি বলবো, এই সময়টা কিন্তু নিজেদের মধ্যে বাদ বিতণ্ডা ছেড়ে দিয়ে হুম, একসাথে টেবিলে বসে আলোচনার মারফতে হুম। মানুষ কিভাবে উপকৃত হবে, বাংলার মানুষ কিভাবে উপকৃত হবে, বাঙালি কি হিসেবে উপকৃত হবে, সেইটা বেশি করে দরকার। এই জায়গাটা থাকলে আমার মনে হয় আমাদের রাজ্যটা ভালোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে চিকিৎসক অরিন্দম বিশ্বাস। অরিন্দম বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ইন্ডিয়া নিউজ জয় বাংলার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলার জন্য। আমরা যে আলোচনাটার মধ্যে ছিলাম সেটি হচ্ছে যে করোনা সামলাতে বাংলা কতটা প্রস্তুত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জে সভা থেকে বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদাতে আজ একটি সাংবাদিক সম্মেলন করেছেন। কি বলেছেন মালদার সাংবাদিক সম্মেলন থেকে তিনি, আসুন একবার শুনে নেওয়া যাক। না, কোভিড নিয়ে, করোনা নিয়ে যেটা আপনাদের কাছে আজকে আমার চিফ সেক্রেটারি করার কথা ছিল, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে, আমি যেহেতু আজকে মিটিংগুলো একটু শর্ট করে ফেলেছি, তাই আমার হাতে টাইম আছে বলি। আর তাছাড়া আমরা এই ব্যাপারে ইলেকশন ক্যাম্পেনিংও যখন চলছে, আমরা কিন্তু করোনা নিয়ে রেগুলার 4-5টা করে আমরা মিটিং করছি নিজেদের মধ্যে। আর এছাড়াও আমরা একটা বড় টাস্ক ফোর্স তৈরি করেছি, যেখানে চিফ সেক্রেটারি আন্ডারে অল দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, ইম্পর্টেন্ট অফিসার্স, তাদের বিভিন্ন জেলায় জেলায়, যেমন আগেবারেও যে সিস্টেমে আমরা কাজ করেছিলাম, সেই সিস্টেমে আমরা একটা টাস্ক ফোর্স করে তাদের দায়িত্ব দিয়েছি সেই জেলার ব্যাপারে। প্যানিক করার কোনো কারণ নেই, প্যানিকি হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে সেকেন্ড কোভিড, মানে সেকেন্ড করোনা। ফার্স্ট করোনা হয়ে গেছে, আগের বছর আমরা সামনে দিয়েছিলাম। তারপরেও এবারে আবার নতুন করে শুরু হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। কিন্তু যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে, আমাদের প্রবলেমটা হচ্ছে বাইরে থেকে প্রচুর লোক আসছে, ফলে প্রচুর লোক বাংলায় যাতায়াত করছে, এবং অনেকে তো প্রায় 1 মাস 1.5 মাস ধরে পড়েও আছে। এরকম ফলে করোনা ছড়াচ্ছে। এখন সেটা তো কি করবে, ইলেকশন চলছে, ইলেকশন ক্যাম্পেইনে বিভিন্ন লোক আসে। স্টেট গভর্নমেন্ট ইজ টেকিং অল নেসেসারি অ্যাকশন যাতে কোভিডকে কমব্যাট করা হয়। আননেসেসারিলি প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এখন পর্যন্ত যারা এফেক্টেড হয়েছে, তার মধ্যে এটা বলতে পারেন যে মোটামুটি 2000 সিরিয়াস পেশেন্ট আমাদের আছে, যাদের কোমরবিডিটিস আছে। মানে ধরুন কারো তো লাংসের প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তাদেরকে আমরা সিরিয়াসলি ট্রিট করি। তাদেরটার একটা প্রবলেম আছে। আপনারা এটাও জানেন যে রেমডেসিভির থেকে শুরু করে ভ্যাকসিন, মেডিসিন ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, কারণ এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং ওরা এগুলো দেয়। তো আমি তো প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছি যে আমাদের অক্সিজেন দাও, আর আমাদের রেমডেসিভির যে ইঞ্জেকশন এবং ভ্যাকসিন, মেডিসিন এগুলো দাও। তো ওইগুলো না দিলে আমরা কি করে করবো? আমরা যতটা পারছি বাইরে থেকে কিনছি, কিন্তু বাইরে থেকে আমি কিনতে পারবো তত করে বাইরে মার্কেটে অ্যাভেলেবেল হবে। কিন্তু বাইরে থেকে অ্যাভেলেবেল না হলে আমি কি করতে পারি? আমি বাইরে থেকে অ্যাভেলেবেল যে আছে, আমরা স্টেট গভর্নমেন্ট থেকে আমরা 1500-এর মতো ডোজ কিনে নিয়েছি, এবং সেটা আমরা খুব মানে গুরুত্বপূর্ণ কাজেই ব্যবহার করছি, যাতে এটা নিয়ে হোর্ডিং না হয় এবং যাতে এটা প্রপারলি কাজে লাগে, সেটা আমরা চেষ্টা করছি। স্টেট গভর্নমেন্ট ইমিডিয়েট 1000 বেড এই 4 দিনে বাড়িয়েছে, এবং 4500 বেড আর 3-4 দিনের মধ্যে বেড়ে যাবে। টোটাল হসপিটাল ইন গভর্নমেন্ট সেক্টর ইনক্লুডিং ইএসআই, এটা হচ্ছে সুপার স্পেশালিটি সমস্ত কিছু নিয়ে 100টা হসপিটাল
করোনার জন্য রেডি করা হয়েছে এবং প্রাইভেট সেক্টরে 58টা নেওয়া হয়েছে, নার্সিং হোম বা প্রাইভেট সেক্টর যে বড় বড় হসপিটালগুলো আছে। গ্রেটার ক্যালকাটায় অলরেডি 3200 সিভিল বেড নেওয়া হয়েছে, আরো 1000 বেড 4-5 দিনের মধ্যে হয়ে যাবে কলকাতায়। Satellite center attached to Calcutta hospitals are being opened in more than 10 city hospitals soon. Satellite center আমরা হসপিটালগুলোর সাথে আর হোটেলগুলোর সাথে করে দেবো, তাতে কি হবে, ধরুন বিভিন্ন হোটেলের রুম গুলো আমরা হসপিটাল হিসেবে ব্যবহার করতে পারবো এবং তারা অর্ডার নানা রকম কাউন্সিলিং এর মধ্যে দিয়ে ট্রিটমেন্ট গুলো করতে পারবে। সেফ হোম যেটা আছে 200 প্রায় আমরা করেছি। এর মধ্যে আপনারা জানেন ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশন অনেক বাড়ি আমাদের নিয়ে নিয়েছে ইলেকশন পারপাস, ফলে সেই বাড়িগুলো আমাদের সেফ হোম হিসেবে আমরা আগেবার কাজে লাগিয়েছিলাম, সেগুলো অনেকগুলোই আমরা পাচ্ছি না। তা সত্ত্বেও আমরা 200 প্রায় সেফ হোম করেছি এবং তাতে 11,000 বেড অলরেডি অপারেশনাল হয়েছে এবং এটা ইন সার্ভিস চলছে। করোনা মোকাবিলায় আজ রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানের মধ্যে মুখ্য সচিব বারংবার যেটা জানিয়েছেন যে সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি রাজ্যপাল টুইট করে বলেছেন যে মানবতার এই সংকটের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্যকে একযোগে কাজ করতে হবে, এক্ষেত্রে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। আজকে একটি বৈঠক ছিল মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরের। সেই বৈঠকে কিন্তু রাজ্যপাল বলেন যে এই মানবতার সংকটের সময়ে কেন্দ্র রাজ্যকে একযোগে কাজ করতে হবে, এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। পাশাপাশি আলাপন বন্দ্যোপাধ্যায় যেমনটা জানান যে সরকারি হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হবে, চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার কথাও তিনি জানান এই বৈঠকে। আমরা আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে আলোচনাটার মধ্যে আমরা ছিলাম যে করোনা সামলাতে কতটা প্রস্তুত বাংলা, সেই আলোচনাটাই আমরা এতক্ষণ ধরে করলাম। পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেক্ষেত্রে যদি এখনই কোনো রকমভাবে হ্রাস টানা না হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছি রাজনীতিবিদদের সঙ্গে। আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস, তিনি আমাদেরকে যেমনটা জানালেন যে মানুষ যদি নিজে সুস্থভাবে না থাকতে পারে, মানুষ যদি নিজে নির্দেশগুলি না মানতে পারে তাহলে পরিস্থিতি যেদিকে যাবে সেক্ষেত্রে কিন্তু 2020 পরিস্থিতিকেও ছাড়িয়ে যাবে, যেটা ইতিমধ্যে হয়ে গেছে। অতএব নিজে সুস্থ থাকুন, মাস্ক ব্যবহার করুন এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ভোটদান করুন, কারণ রাজ্যে ভোট চলছে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ জয় বাংলা।